নতুন পাহাড়, নতুন ছায়া, পুরুলিয়ার অরণ্য এবার অন্য রূপে। পুরনো পাহাড় শান্ত, কিন্তু দূরে নতুন লাল দাগ। একটি পাহাড় যা এখনও মানুষের কাছে অজানা। আমরা ময়ূরী, রুদ্র, শম্ভু এবং আমি ছায়া গ্রামের পর থেকে আর ঘরে বসে নেই। নতুন পাহাড়ে পৌঁছানোর জন্য যাত্রা শুরু। ময়ূরীর হাতে নোটবুক, রুদ্রের পকেটে পুরনো মানচিত্র, শম্ভুর চোখে আগের মতো আতঙ্ক নয়, বরং প্রস্তুতি। শম্ভু ফিসফিস করে বলল, দেখবে কি আমরা প্রস্তুত? ময়ূরী হাত চেপে ধরল। দিদি, এটা পুরনো পাহাড়ের মতো নয়, এখানে ছায়া শক্তিশালী, আরও প্রাণবন্ত। পাহাড়ের পায়ে ছোট গ্রাম। আমরা নতুন গ্রামে পৌঁছালাম। ঘরগুলো অচেনা, দূরে ধুলো, শালপাতার গন্ধ, শুধু পাহাড়ের ফাঁক দিয়ে হালকা বাতাস। শম্ভু চুপ, ওর চোখে আগের মতো আতঙ্ক নেই, তবে মুখে সংকেত। যেখানে গান পৌঁছায়নি সেখানে ছায়া নতুন রূপে এসেছে। হঠাৎ নতুন পাহাড়ের ভেতর থেকে হালকা শব্দ, মাটি কেঁপে উঠছে, ছোট পাথর নড়ছে। অরিন্দম সামনে এগিয়ে এলো। এখানে সব শুরু হয়েছে, যেখানে গান পৌঁছায়নি সেখানে নতুন ছায়া জন্ম নিচ্ছে। রীতা ময়ূরীর দিকে তাকিয়ে বলল, দিদি, আমরা কি পারবো? আমি নোটবুক খুলে লিখলাম, লাল দাগ, ফাটল, ছায়া, নতুন লোক, নতুন পাহাড়। পাহাড় চুপ, তবে দূরে লাল দাগ আরো গভীর। আমি জানি সিজন 4-এ নতুন বিপদ শুরু। এখন আর পালানোর কোনো পথ নেই। আমরা পাহাড়ের পায়ে পৌঁছালাম। ময়ূরী হাত ধরে আমাকে টেনে নিয়ে যাচ্ছে। রুদ্র পাশে চুপচাপ। শম্ভু কিছুই বলছে না, কেবল চোখ দিয়ে নির্দেশ দিচ্ছে। পাহাড়ের ভেতর থেকে হালকা গন্ধ আসছে, ঝোপঝাড়, মাটির গন্ধ, কিছু অচেনা। হঠাৎ সামনে এক ছেলে দৌড়ে এলো। তোমরা কে? চোখ বড়, সতর্ক। আমি তাকালাম। আমরা পাহাড়ের রহস্য খুঁজতে এসেছি। ও একটু থেমে চোখ মেলল। সে বলল, আমি জানি, আমার নাম অরিন্দম। এখানে বড় হয়েছি। বাবা মারা গেছে খনির দুর্ঘটনায়। আমি পাহাড়ের গল্প জানি, তবে কেউ বিশ্বাস করে না। ওর চোখে কিছু কাঁপুনি, কিন্তু মুখে অদ্ভুত সাহস। ও আমাদের সামনে এগিয়ে গেল। ও বলল, এখানকার ফাটলগুলো দেখো। যেখানে গান পৌঁছায়নি সেই জায়গায় ছায়া সক্রিয়। পাহাড়ের ভেতর ঢুকতে ঢুকতে আমরা দেখি এক মেয়ে ঝোপঝাড়ের মধ্যে বসে আছে। চোখে চোখে ধুলো জমেছে, কাঁধে ব্যাগ। ওর নাম রীতা। বলে উঠল, শহর থেকে এসেছি। পাহাড়ের গল্প শুনতে শুনতে পড়াশোনা করছিলাম। এখানে কেউ বিশ্বাস করে না, তবে তুমি। ওর কথা ভয় এবং কৌতূহলের মিশ্রণ। ময়ূরী ওর দিকে তাকিয়ে বলল, তুমি কি জানো আমরা কেন এখানে? রীতা হেসে বলল, না, কিন্তু দেখতে চাই। এভাবে রীতা ধীরে ধীরে আমাদের দলের সঙ্গে মিশে গেল। হঠাৎ মাটি কেঁপে উঠল, ছোট পাথর পড়ল, শালপাতা ভেসে গেল। শম্ভু বলে উঠল, যেখানে গান পৌঁছায়নি সেখানে ছায়া শক্তিশালী। প্রথমবার কেউ এটি দেখবে। অরিন্দম দ্রুত এগিয়ে গিয়ে মাটিতে হাত রাখল। দেখো, চাপ আছে, যেন কেউ ভেতর থেকে ঠেলছে। এটা শুধু গল্প নয়, এখানকার ছায়া প্রাণবন্ত। ময়ূরী আমার কানে ফিসফিস করে বলল, দিদি, আমরা কি পারবো? আমি মাথা নাড়লাম। প্রস্তুত নয়, কিন্তু দেখতে হবে। পাহাড়ের ভেতর ঢুকতেই আমরা দেখলাম একটি ফাটল ধীরে ধীরে বড় হচ্ছে। ধুলো উড়ছে, ছায়া গ্রামের আলো যেন একসাথে মিশেছে। রীতা পাশ থেকে বলল, দেখো, আমরা একসাথে থাকলে পাহাড় থামবে না, কিন্তু যদি গান শেষ করি তাহলে থামে। অরিন্দম মাথা নাড়ল। ঠিক, তবে কোথায় গান শুরু হবে? শম্ভু চুপ। ও জানে এই পাহাড়ে শুরু হবে যেখানে সেখানে গান পৌঁছায়নি। রাত গভীর, পাহাড়ের ভেতর সব চুপ, তবু ধীরে ধীরে মাটির ফাটল এবং ছায়া আমাদের দিকে এগোচ্ছে। আমরা জানি এখানে প্রত্যেক পদক্ষেপের সঙ্গে বিপদ আসছে। সকালটা খুব সাধারণভাবে শুরু হয়েছিল। এই পাহাড়েও সকাল আসে,
পাখির ডাক, পাতার ওপর শিশির, দূরে কোনো বাড়ির উনুনে আগুন ধরানোর গন্ধ। এই স্বাভাবিকটাই ভয়ঙ্কর, কারণ আমরা জানতাম এই পাহাড় স্বাভাবিক নয়। আমি দাঁতন করছিলাম, ময়ূরী পাশে বসে চুল বাঁধছিল। রুদ্র মোবাইলে নেট ধরার চেষ্টা করছে, বারবার নো সিগন্যাল। শম্ভু আগুনে জল বসিয়েছে চা করার জন্য। হঠাৎ শম্ভু বলল, এই পাহাড়ে সকালটা বেশি চুপচাপ। আমি তাকালাম, সব পাহাড়েই তো চুপচাপ। শম্ভু মাথা নাড়ল, না, যে পাহাড়ে ছায়া থাকে সেখানে পাখির ডাকেও একটা তাড়া থাকে, এখানে সেটা নেই। আমরা যখন চা খাচ্ছিলাম ঠিক তখনই অরিন্দম এলো, হাঁপাচ্ছে, হাতে কাস্তে, পায়ে কাদা। ও সরাসরি আমাকে বলল, দিদি, আজ পাহাড়ের ভেতরে যেতেই হবে। আমি চায়ের কাপ নামালাম। ও কিছুক্ষণ চুপ করে থেকে তারপর বলল, কেন আজই? কারণ আজ ভোরে আমার মাকে পাহাড় ডাক দিয়েছে। এই কথাটা খুব সাধারণভাবে বলল, কোনো নাটক নেই, কোনো ভয় দেখানো সুর নেই। ময়ূরী থমকে গেল। ডাক মানে? অরিন্দমের গলা একটু শক্ত হলো। মা বলেছে ঘুমের মধ্যে কেউ নাম ধরে ডেকেছে, বাবার গলায়। এই জায়গাটায় আমি কিছু লিখিনি নোটবুকে, লিখলে ব্যাপারটা সত্যি হয়ে যায়। এই ভয়টা আমার আছে। আমরা পাহাড়ের ভেতরে ঢুকলাম দুপুরের দিকে, সূর্য মাথার ওপরে, ছায়া তখনও লুকিয়ে। রীতা আমাদের সঙ্গে হাঁটছিল। ও চুপচাপ। হঠাৎ বলল, আমার ঠাকুমা বলতো, যে পাহাড় নাম ধরে ডাকে সে কাউকে ফেরত দেয় না। কেউ হাসলো না। পাহাড়ের ভেতর ঢুকতেই দৈনন্দিন জিনিসগুলো অস্বাভাবিক লাগতে শুরু করলো। একটা গাছ যার ছাল আঁচড়ানো, পাথরের ওপর পায়ের ছাপ, কিন্তু মানুষের না। মাটিতে পড়ে থাকা একটা চুড়ির টুকরো লাল রঙের। ময়ূরী নিচু হয়ে সেটা তুলল। শম্ভু খুব আস্তে বলল, এটা গ্রামের রেণু মাসির চুড়ি। রেণু মাসি তো 3 বছর আগে মারা গেছে। এই কথার পর পাহাড়ের ভেতর বাতাস ঢুকে পড়ল অকারণে, ঠান্ডা। রেণু মাসির চুড়ি হাতে নিয়ে ময়ূরী যখন দাঁড়িয়ে, পাহাড়ের ভেতর থেকে বাতাস উঠল, যেন স্মৃতির ভেতর থেকে কেউ ডেকে উঠছে। আমরা তখন প্রথমবার ছায়াকে দেখলাম, পুরো অবয়ব নয়, একটা অংশ, গাছের গায়ে লেগে থাকা, মানুষের কাঁধের মতো কিছু, নড়ছে, আলাদা হচ্ছে না। রীতা হঠাৎ বলল, ওটা নড়ছে না। ঠিক তখনই ওটা নড়ল, ধীরে, খুব ধীরে। রুদ্র পিছিয়ে গেল, পা পিছলে পড়ে গেল প্রায়। শম্ভু চিৎকার করলো না, শুধু বলল, দেখো দেখো, ভয় পেও না, ছায়া প্রথমে স্পর্শ চায়। ছায়াটি মাটির উপর নামলো, কোনো শব্দ নেই, কিন্তু আমার পায়ের পাতা ঠান্ডা হয়ে গেল। ময়ূরী ফিসফিস করে বলল, দিদি, এটা আমাকে দেখছে। আমি বুঝলাম, ছায়া চোখে দেখে না, স্মৃতিতে দেখে। ছায়া যখন মাটিতে পুরোপুরি নামছে আর আমরা কেউ নড়তে পারছি না। হঠাৎ অরিন্দম চিৎকার করে উঠল, মা! ছায়াটা ওর দিকে ঘুরল। এই প্রথম আমি ছায়ার ভেতরে মানুষের মুখের ভাঙা আকার দেখলাম। পরিচিত না, তবু কাছের। আমি বুঝলাম এই পাহাড় আলাদা, এটা গান নয়, এটা ডাক দিয়ে কাজ করে। আমি জোরে বললাম, সবাই একসাথে থাকো, কেউ আলাদা হলে ছায়া ধরে ফেলবে। আমরা পিছোতে শুরু করলাম, 1 পা 2 পা, ছায়া এগুলো না, শুধু দাঁড়িয়ে রইল। কিন্তু পাহাড়ের ভেতরে আরও নড়াচড়া শুরু হলো, একটা নয়, একাধিক। সেদিন সন্ধ্যায় আমরা পাহাড় থেকে বেরিয়ে এলাম, কেউ কথা বলিনি, শুধু জানতাম এটা শুরু। সকালটা অন্যরকম, পাহাড় আগের মতোই দাঁড়িয়ে, কিন্তু গ্রামের শব্দ বদলে গেছে। আগে যে মোরগ ভোরে ডাকতো, আজ সে ডাকেনি। পুকুর পাড়ে যে বুড়োটা প্রতিদিন দাঁতন করত, আজ তার জায়গাটা ফাঁকা। এই অনুপস্থিতিগুলো খুব ছোট, কিন্তু ঠিক এই ছোট জিনিস থেকেই বড় ভয় জন্মায়। আমি উঠোনে বসে ভাত মাখছিলাম, এই কাজটা ইচ্ছে করেই করছিলাম, নিজেকে স্বাভাবিক রাখতে। ময়ূরী পাশে বসে চুপচাপ শাক করছে। হঠাৎ বলল, দিদি, কাল রাতে কেউ আমার নাম নিয়েছে।
আমার হাত থেমে গেল। স্বপ্নে? ময়ূরী মাথা নাড়ল। না না, জেগে, এই উঠোন থেকেই। রুদ্র ভেতর থেকে বলে উঠল, আমিও শুনেছি, কিন্তু মনে হয়েছিল হাওয়া। শম্ভু তখনও কিছু বলেনি। ও খুব মন দিয়ে আগুন জ্বালাচ্ছিল। এই চুপ থাকাটাই ভয়ঙ্কর। দুপুরে গ্রামে খবর ছড়ালো, রেণু মাসির ছোট ছেলে গোবিন্দ নিখোঁজ। গোবিন্দ খুব সাধারণ ছেলে, বাজারে সবজি নিয়ে যায়, কারোর সঙ্গে ঝামেলা নেই। কাল সন্ধ্যায় বলেছিল পাহাড়ের দিক থেকে কেউ ডাকছে। সবাই ভেবেছিল গল্প। আমরা গোবিন্দর বাড়ি গেলাম। ঘর অগোছালো নয়, ভাত হাঁড়িতে রাখা, জল ভরা কলস, মানে সে কোথাও যাওয়ার জন্য তৈরি ছিল না। রীতা খুব আস্তে বলল, যারা হঠাৎ যায় তারা কিছু গুছিয়ে যায় না। এই কথাটা যেন ঘরের দেওয়ালে আটকে রইল। বিকেলে পাহাড়ের দিকে গেলাম আমরা কয়েকজন, সবাই নয়, কারণ কেউ যেতে চাইছে না। গ্রামে পাহাড়ের গায়ে নতুন পায়ের ছাপ, খালি পা, কিন্তু গোবিন্দ চটি পরে হাঁটত। ময়ূরী নিচু হয়ে বলল, এগুলো গোবিন্দর না, কিন্তু ও এখানেই এসেছে। আমি বুঝলাম, পাহাড় মানুষকে নিয়ে আসে, কিন্তু নিজের মতো করে। হঠাৎ পাশের ঝোপ থেকে আওয়াজ এলো, দিদি। এই শব্দটা আমার কানে নয়, সোজা বুকের মধ্যে ঢুকলো। এই গলাটা আমার বাবার। আমি জমে গেলাম। শম্ভু শক্ত করে আমার হাত ধরল। শম্ভু খুব ধীরে বলল, শোনো না, যা তোমার নয় সেটা পাহাড় বানিয়ে দেয়। রুদ্র হঠাৎ চেঁচিয়ে উঠল, ওই দেখো! দূরে গাছের ছায়ার ভেতরে একটা মানুষের মতো অবয়ব। গোবিন্দ না, কিন্তু তার গামছাটা ধীরে ধীরে মাটিতে পড়ে গেল। এরপর কিছুই না। সন্ধ্যায় গ্রামে ফিরে এলাম। কেউ কিছু বলছে না, সবাই জানে গোবিন্দ আর ফিরবে না, কিন্তু কেউ সেটা উচ্চারণ করছে না। রাতে আমি ঘুমোতে পারিনি। ঠিক 12টার সময় জানলার বাইরে থেকে খুব স্পষ্ট একটা ডাক এলো, অহনা। এই প্রথম পাহাড় আমার নাম জানল। রাত 12টা পেরিয়েছে, আমি এখনো জেগে। গ্রামের সব আলো নিভে গেছে, শুধু পাহাড়, কালো, স্থির, বিশাল। আমি জানালার ধারে বসে আছি। এই বাড়িটা নতুন নয়, তবে আজ মনে হচ্ছে দেয়ালগুলো আমাকে চেনে না। হঠাৎ আবার খুব স্পষ্ট, অহনা। কোনো প্রতিধ্বনি নেই। ডাকটা দূর থেকে আসেনি, ডাকটা উঠেছে আমার খুব কাছ থেকে। আমি উঠে দাঁড়ালাম, হাঁটতে হাঁটতে দরজার কাছে গেলাম। নিজেকে বলছিলাম, স্বাভাবিক, ভয় পেও না। ঠিক তখন মনে পড়ল, ছোটবেলায় মা বলতো, যে পাহাড় নাম ধরে ডাকে সে তোমার স্মৃতি জানে। আমি বাইরে বেরোলাম। গ্রামের রাস্তা ফাঁকা, চাঁদ নেই, আলো নেই, তবু সব কিছু স্পষ্ট। পাহাড়ের দিকে তাকাতেই মনে হলো ও আমার দিকে একটু ঝুঁকে আছে। এই অনুভূতিটা ছিল ভয়ঙ্কর। হঠাৎ পিছন থেকে পায়ের শব্দ। আমি ঘুরে দাঁড়ালাম। ময়ূরী, চুল খোলা, চোখে ঘুম নেই। ও বলল, দিদি, ওরা তোমার নাম নিচ্ছে না? আজ রাতেই আমার মায়ের গলায় ডাক এসেছে। আমি ওকে জড়িয়ে ধরলাম। ও কাঁপছে। আমরা দুজন পাহাড়ের দিকে এগোলাম, কথা না বলে, কারণ শব্দে পাহাড় খেয়াল করে। একটা জায়গায় এসে দাঁড়ালাম, যেখানে মাটি একটু নরম। এই জায়গাটায় আগে কোনো ফাটল ছিল না, আজ আছে। হঠাৎ আমার মাথার ভেতরে একটা ছবি ভেসে এলো। আমি 8 বছর বয়সী, বাবার হাত ধরে এই পাহাড়েই এসেছিলাম। বাবা বলেছিল, এই পাহাড়ের কিছু জায়গায় গান পৌঁছায় না। আমি তখন হেসেছিলাম। হঠাৎ মাটির ভেতর থেকে একটা স্পর্শ, আমার পায়ের কাছে। না, হাত নয়, ছায়া। ময়ূরী চিৎকার করতে যাচ্ছিল, আমি ওর মুখ চেপে ধরলাম। ছায়াটা উঠল, এবার পুরো অবয়ব, মানুষের মতো, কিন্তু চোখ নেই, মুখ নেই। তবু আমি জানি ও আমাকে চিনেছে। ছায়ার ভেতর থেকে একটা গলা বেরোলো,
বাবার গলা। অহনা, তুমি চলে গিয়েছিলে। এই কথাটা ছুরির মতো ঢুকলো। আমি কাঁদিনি, কাঁদলে ছায়া যেতে। আমি বললাম, তুমি বাবা নও। ছায়াটা থমকালো। ঠিক তখন পাহাড়ের ভেতর থেকে আরো ডাক উঠল, মা, গোবিন্দ, অজানা আরও নাম। এই পাহাড় সবাইকে চেনে, যারা কখনো এখান থেকে চলে গেছে। আমি বুঝলাম এই পাহাড় অভিশপ্ত নয়, এটা ভুলে যাওয়া মানুষদের পাহাড়, যাদের নাম আর কেউ ডাকে না, পাহাড় ডাকে। ময়ূরী ফিস ফিস করে বলল, দিদি, তাহলে আমরা কি? আমি গভীর শ্বাস নিলাম। আমরা এখনো বেঁচে আছি, তাই পাহাড় আমাদের নিতে পারছে না, শুধু ডাকছে। হঠাৎ ছায়াটা পিছিয়ে গেল, ফাটল বন্ধ হতে শুরু করলো। কিন্তু আমি জানি এটা শেষ নয়, কারণ পাহাড় একবার শিখলে ভোলে না। ভোরের আলো ফুটছিল। পাহাড় তখন সবচেয়ে নিরীহ দেখায়। এই সময়টাই ও সবচেয়ে বিপজ্জনক। আমি সারা রাত ঘুমাইনি। মাথার ভেতরে শুধু একটা প্রশ্ন, পাহাড় নাম জানে, কিন্তু কি নামেই থামে। শম্ভু খুব ভোরে এসে বসলো আমার পাশে। ও চা খেলো না, চুপচাপ পাহাড়ের দিকে তাকিয়ে রইল। ও হঠাৎ বলল, তুমি বুঝেছো তো? আমি মাথা নাড়লাম। হ্যাঁ, এটা গান না, এটা ডাক আর স্মৃতির লড়াই। শম্ভু ধীরে বলল, আমার ঠাকুরদা বলতো, যে পাহাড় নাম ধরে ডাকে তাকে থামাতে হলে তোমার নিজের নাম ফেরত নিতে হয়। নিজের নাম ফেরত নেয়া, এই কথাটা সহজ শোনালেও মানে ভয়ঙ্কর। কারণ নাম মানে স্মৃতি, নাম মানে যেগুলো আমরা ফেলে রেখে এসেছি। দুপুরে সবাই জড়ো হলাম, ময়ূরী, রুদ্র, রীতা, অরিন্দম। কেউ কথা বলছে না। অরিন্দম হঠাৎ বলল, আমার বাবার নামটা যদি পাহাড়কে বলি, বাবা তো এখানেই মরেছে। ওর গলা ভাঙছিল। শম্ভু মাথা নাড়ল, না, ওতে পাহাড় আরো শক্ত হবে। রীতা আস্তে বলল, তাহলে? আমি নোটবুক খুললাম। এই প্রথমবার নোটবুকটা কাঁপছিল না। পাহাড় যে নামে চায় সে নামগুলো ভোলা পড়েছে, যাদের আর কেউ ডাকে না। ময়ূরীর চোখ বড় হলো। তাহলে গোবিন্দ? আমি চুপ করে রইলাম, কারণ উত্তরটা হ্যাঁ। আমরা পাহাড়ের দিকে গেলাম। এই প্রথম দিনের আলোয় গাছগুলো স্বাভাবিক, পাখি ডাকছে, তবু মাটির নিচে একটা অস্থিরতা। আমি সামনে দাঁড়ালাম, শ্বাস নিলাম। আমি জোরে বললাম, গোবিন্দ! আরও একবার, গোবিন্দ মাহাতো! এইবার মাটি নড়ল। পাহাড়ের ভেতর থেকে একটা চাপ এলো। ছায়া ধীরে ধীরে উঠল। এই ছায়াটা আলাদা, কাঁপছে, ভাঙা। আমি বুঝলাম এটা ডাক নয়, এটা ফেরত দেওয়া। আমি বললাম, গোবিন্দকে তুমি নাওনি, তুমি তাকে ভুলে যাওয়ার জায়গা হয়েছ। আজ থেকে আমরা ওকে ডাকবো। ময়ূরী এগিয়ে এসে বলল, প্রতিদিন নাম ধরে। রুদ্র বলল, গল্পে, মুখে মুখে। হঠাৎ ছায়াটা ছিঁড়ে গেল, ফাটল বন্ধ হতে লাগলো। পাহাড় থেকে একটা দীর্ঘশ্বাস বেরোলো। কিন্তু ঠিক তখনই অরিন্দম হাঁটু ভেঙে পড়ল। আমি ছুটে গেলাম। ও কাঁদছে। ও বলল, বাবার গলা, আমি শুনেছি। উনি বললেন, আমাকে ভুলিস না। এইটাই দাম। সন্ধ্যায় পাহাড় শান্ত, গ্রামে আলো জ্বলল, কেউ নিখোঁজ হলো না। কিন্তু আমরা জানি, প্রতিবার পাহাড় থামাতে কেউ না কেউ কিছু হারায়। রাতে আমি নোটবুকে লিখলাম, যে নাম পাহাড়কে থামায় সে নাম পাহাড় ফেরত দেয় না, সে নাম আমাদের সঙ্গে থেকে যায়। ঠিক তখনই বাতাসে আবার ফিসফিস, ওহনা। আমি চোখ বন্ধ করলাম। ভয় পেলাম না। পাহাড় কখনো কাউকে সঙ্গে নেয় না, সে আগে অপেক্ষা করায়। সেদিন আমরা তিনজন, আমি, অনির্বাণ আর ময়ূরী, পাহাড়ের পাথরের বেদির সামনে দাঁড়িয়ে। সৌরভ তখনও সিদ্ধান্ত নেয়নি। আর সেই সময়ই প্রথম আমরা গোবিন্দকে দেখি। গোবিন্দ আমাদের সামনে এসে দাঁড়ায়, যেন সে অনেকক্ষণ ধরেই ছিল। মাটির রঙের শার্ট, হাঁটু পর্যন্ত প্যান্ট, চোখে অদ্ভুত শান্তি।
সৌরভ তখনও সিদ্ধান্ত নেয়নি, আর সেই সময়ই প্রথম আমরা গোবিন্দকে দেখি। গোবিন্দ আমাদের সামনে এসে দাঁড়ায় যেন সে অনেকক্ষণ ধরেই ছিল। মাটি রঙের শার্ট, হাঁটু পর্যন্ত প্যান্ট, চোখে অদ্ভুত শান্তি। বয়স আমাদের মতোই, হয়তো একটু বড়। ময়ূরী ভেবেছিল ও স্থানীয় গাইড, আমি ভেবেছিলাম ও হয়তো পথ হারানো কেউ। গোবিন্দ নিজেই বলল, আমি আগেও এসেছিলাম। এই আগে শব্দটা এখানে বিপজ্জনক। অনির্বাণ জিজ্ঞেস করল, কখন? গোবিন্দ একটু ভেবে বলল, মনে নেই, তবে তখন আমার বোন বেঁচে ছিল। ওর গলায় কোনো নাটকীয়তা নেই, সোজা তথ্য। পাহাড়ের ঢালে বসে আমরা কথা বলছিলাম, দূরে বাতাসে শুকনো পাতার শব্দ। গোবিন্দ জানালো ওর বাড়ি পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের দিকেই। বাবা খনিতে কাজ করতেন। একদিন ধস নেমে আর ফেরেননি। মা কাঁদতে কাঁদতে একটাই কথা বলতেন, যারা ফিরে আসে না তারা অপেক্ষা করে না। ছোটবেলায় গোবিন্দ সেই কথাটা বিশ্বাস করত। বড় হয়ে পাহাড়ে এসে খুঁজতে শুরু করে। আমি শুনছিলাম, কারণ এই গল্পটা খুব পরিচিত। আমাদের প্রত্যেকের ভেতর একটা অপেক্ষা আছে। হঠাৎ গোবিন্দ বলল, তোমাদের মধ্যে একজনের বাবাও এখানে আছে। আমার বুক ঠান্ডা হয়ে গেল। অনির্বাণ আমার দিকে তাকালো। ময়ূরী চুপ। আমি ধীরে জিজ্ঞেস করলাম, তুমি জানো কিভাবে? গোবিন্দ বলল, পাহাড় বলে। ওর চোখে পাগলামি নেই, বরং এমন স্বাভাবিকতা যেটা আরো ভয়ঙ্কর। আমরা যখন বেদির কাছে এগোচ্ছি, গোবিন্দ সামনে হাঁটছিল। হঠাৎ সে থামল, বলল, এখানেই। পাথরের বেদির গায়ে হাত রেখে সে চোখ বন্ধ করল। ঠিক তখনই ঢোলের শব্দ উঠল। ময়ূরী কেঁপে উঠল। গোবিন্দ হঠাৎ ফিসফিস করে বলল, আমি বুঝেছি, ওরা ফেরে না কারণ ওদের কাজ শেষ হয়নি। ঠিক তখনই আমি দেখলাম গোবিন্দর পায়ের নিচে ছায়া নেই। অনির্বাণও দেখেছে। ওর শ্বাস ভারী হয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম, তুমি কতদিন আগে এসেছিলে? গোবিন্দ ধীরে চোখ খুলল, আমি তো এখনো ফিরিনি। এই কথাটা বাতাসে ঝুলে রইল। পাহাড়ের পেছন থেকে এক অদ্ভুত আলো উঠতে শুরু করলো। সূর্য না, আগুন না, এটা ফিকে স্মৃতির মতো আলো, একটা ফিকে স্মৃতির মতো আলো। এই আলোয় আমি দেখতে পেলাম আরো অনেক মানুষ দাঁড়িয়ে। হরেন, একজন বৃদ্ধা, একটা ছোট ছেলে। ওরা কেউ চিৎকার করছে না, কেউ হাত বাড়াচ্ছে না, শুধু অপেক্ষা। গোবিন্দ তাদের দিকে এগিয়ে গেল। আমরা ডাকলাম, কিন্তু সে পিছনে তাকালো না। শেষ মুহূর্তে শুধু বলল, যারা ফিরে আসে না তারা হারায় না, তারা পাহাড়ের কাজ হয়ে যায়। তারপর আলোটা তাকে গিলে ফেলল। সব শান্ত। ঢোল থেমে গেছে, বাতাস থেমে গেছে। ময়ূরী বসে পড়েছে মাটিতে। অনির্বাণ আমার কাঁধ ধরে আছে শক্ত করে। আমি বুঝলাম, পাহাড় মানুষ ধরে রাখে না, পাহাড় অসমাপ্তিকে ধরে রাখে। যাদের জীবনে কিছু বাকি, যারা কাউকে ছেড়ে যেতে পারেনি, যারা নিজের ভুলের সামনে দাঁড়াতে পারেনি, পাহাড় তাদের অপেক্ষা বানিয়ে রাখে। আমার বাবার নোটবুকে শেষ লাইনের মানে সেদিন পরিষ্কার হলো, ফিরতে চাইলে অসমাপ্তি শেষ করতে হয়। গোবিন্দ পারেনি, হরেন পারেনি, আমার বাবাও পারেননি। আমরা এখনো পারি। পাহাড় তখনও দাঁড়িয়ে চুপচাপ। কিন্তু আমি প্রথমবার তার উদ্দেশ্য বুঝলাম। এটা শাস্তি না, এটা আয়না। গোবিন্দের মৃত্যুর পর আমরা ভেবেছিলাম সব শেষ। কিন্তু সেদিন রাতে বাঘমুন্ডির বাড়িতে বসে যখন বাবার পুরনো ট্রাঙ্ক খুলে ঠাকুরদার ডায়েরি বের করলাম, তখন প্রথমবার মথা শব্দটার পাশে আরেকটা নাম পেলাম, এস। শুধু একটা অক্ষর, নিচে লেখা, যদি কেউ ফেরে এস তাকে পথ দেখাবে, কিন্তু এসকে বিশ্বাস করো না। সেই রাতেই সৌরভ প্রথমবার আমার ফোনে মেসেজ পাঠায়, তোমরা ভুল জায়গায় খুঁজছ। আমি অবাক হইনি, কারণ সৌরভ আমাদের বন্ধুদের তালিকায় ছিল না, কিন্তু আমাদের জীবনে ছিল। আমি ওকে চিনি কলেজ থেকে, পুরুলিয়ারই ছেলে।
ওর বাবা বন দফতরের চুক্তিভিত্তিক কর্মী ছিলেন। বছরের পর বছর জঙ্গলে কাজ করতে করতে মানুষটা নাকি অদ্ভুত হয়ে গিয়েছিলেন। লোকেরা বলতো ওর বাবা নাকি মথা জঙ্গলের গভীরে কিছু দেখেছিল। এক রাতে নিখোঁজ, মৃতদেহও পাওয়া যায়নি। সেই থেকেই সৌরভের মাথায় জঙ্গল নিয়ে এক ধরনের আবেশ। আমাদের গ্রুপের সাথে ওর সরাসরি ওঠা বসা ছিল না, কিন্তু অনির্বাণের মাধ্যমে চিনতাম। অনির্বাণ বলতো ও অনেক জানে, কিন্তু পুরোটা বলে না। সেই এসই হলো সৌরভ। সৌরভ নিজে এসে দাঁড়ালো আমাদের সামনে, চোখের নিচে কালি, মুখ শুকনো। বলল, গোবিন্দ মরেনি, ওকে নেওয়া হয়েছে। আমি প্রথমবার কেঁপে উঠলাম। সে বলল, মথা জঙ্গলের গভীরে একটা পুরনো খনি টানেল আছে, ব্রিটিশ আমলের। ওখানেই নাকি ওরা থাকে। ওরা কারা? সৌরভ সরাসরি উত্তর দিল না। বলল, ওরা মানুষ না, কিন্তু মানুষকে ব্যবহার করে। ডায়েরি, সৌরভের তথ্য আর আমাদের আগের অভিজ্ঞতা মিলিয়ে টাইমলাইন ঠিক এইভাবে দাঁড়ায়। 1 নম্বর, মথা জঙ্গল আসলে প্রাকৃতিক নয়, আংশিক খননকৃত এলাকা। 2, ব্রিটিশ আমলে কয়েকজন শ্রমিক হঠাৎ নিখোঁজ। 3, পরবর্তী বছরগুলোতে লোকেদের গুজব। 4, বনকর্মীদের অদ্ভুত আচরণ। 5, গোবিন্দ শেষ করা। গোবিন্দ ছিল সংযোগ, ও স্থানীয়। ওর ঠাকুরদাও খনিতে কাজ করতেন। গোবিন্দ অজান্তেই আমাদের এই লাইনে টেনে এনেছিল। আমরা 4 জন, আমি, অনির্বাণ, সোহিনী, সৌরভ। রাতের শেষে ঢুকেছিলাম টানেলে। ভেতরে গিয়ে দেখি দেয়ালে অদ্ভুত খোদাই, মানুষের হাতের ছাপ, কিন্তু হাতগুলো ছোট, শিশুর মতো। সৌরভ ফিসফিস করে বলল, ওরা মানুষ না, ওরা এক ধরনের সমষ্টিগত চেতনা, পাহাড়ের নিচে আটকে থাকা। তার বাবা নাকি শুনেছিলেন খনির সময় কিছু একটা বের হয়েছিল, আবার চাপা দেওয়া হয়। সেই চাপা পড়া জিনিস নাকি মানুষের উপস্থিতি চায়। টানেলের শেষ মাথায় আমরা গোবিন্দকে পাই। বেঁচে আছে, কিন্তু স্থির, চোখ ফাঁকা। ও শুধু একটাই কথা বলছিল, ওরা ফিরে আসতে চায়। আমরা ওকে টেনে বের করি, কিন্তু জঙ্গলের বাইরে আনার পর গোবিন্দ আর শ্বাস নেয় না। ডাক্তার বলে হার্ট ফেল। কিন্তু আমি জানি ওর ভেতরে কিছু বদলে গিয়েছিল। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, সৌরভ কি আমাদের বাঁচাতে এসেছিল, নাকি ও নিজেই খুঁজছিল কিছু? শেষ রাতে ফেরার আগে আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, তুই আগে কেন বলিসনি? ও বলেছিল, কারণ ওরা কাউকে একা নেয় না, একটা চক্র লাগে। আমি একা গেলে আমাকেও নিত। মানে আমরা ছিলাম বেইট। এই কথাটাও সরাসরি বলেনি, কিন্তু আমি বুঝেছিলাম ওর বাবার নিখোঁজ হওয়ার প্রতিশোধ, নাকি উত্তর খোঁজা। আমরা পুরুলিয়া ছেড়ে আসার আগে শেষবার মথা পাহাড়ের দিকে তাকিয়েছিলাম। সৌরভ দাঁড়িয়েছিল আলাদা। আমি জিজ্ঞেস করলাম, সব শেষ? সে বলল, না, ওরা পুরো জেগে ওঠেনি এখনো। তারপর সৌরভ হঠাৎ পুরুলিয়া ছেড়ে চলে যায়। কোথায় গেছে কেউ জানে না, কিন্তু মাঝে মাঝে গভীর রাতে আমার ফোনে অচেনা নাম্বার থেকে একটা মেসেজ আসে, তুমি কি আবার ফিরবে? পাহাড় চায় না সবাই ফিরে আসুক। কেউ কেউ ফিরে আসে কারণ তাদের দরকার হয়, আর যারা অপেক্ষা করে তারা কখনো পুরোপুরি মরে না।